প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। প্রতিদিনের মতো আজকেও আমাদের সঙ্গে একজন বিশেষ ব্যক্তি উপস্থিত আছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রখ্যাত সাংবাদিক, লেখক, অনুবাদক এবং আমাদের এই কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ আনোয়ার হোসেন মঞ্জু। আপনারা নিশ্চয়ই ওনার নাম শুনেছেন, নিশ্চয়ই ওনাকে দেখেছেন। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। ধন্যবাদ। তো সরাসরি প্রশ্ন প্রশ্ন পর্বেই চলে যাই। প্রশ্ন বলতে আমরা আলোচনা করব দেশের সমকালীন প্রসঙ্গ নিয়ে। আজকাল দেশের যে অবস্থা, রাজনৈতিক সাইড, অর্থনীতি, সমাজ, সবকিছু নিয়ে একটা আলোকপাত করা যায়। যদিও এর আগে আপনি আমাকে বলছেন রাজনীতি নিয়ে খুব একটা আলোচনায় আপনি উৎসাহী নন, কিন্তু সারা জীবন তো রাজনীতি, সাংবাদিকতা মানেই তো রাজনীতি নিয়ে নাড়াচাড়া করছেন। কথা প্রসঙ্গে কিছু কিছু বিভিন্ন ইস্যুর পরে রাজনীতি এমনিতেই আসবে। তো যে বিষয়টা নিয়ে মঞ্জু ভাই আলোচনা করতে চাই, আপনি একজন বিদগ্ধ সাংবাদিক, দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা, বিভিন্ন জায়গায় কাজ করা, এবং আজকে আপনি এমন এক পজিশনে যেটা আপনি আমাদেরকে আমাদের যারা আমরা আপনাদের পরে আমাদের প্রতিকৃত আপনাদেরকে বলা যেতে পারে। সেই হিসাবে আপনার অভিজ্ঞতা অনেক। আপনার সেই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আলোচনা করব। আপনি বাংলাদেশ দেখেছেন 54 বছর, এর আগে হয়তো পাকিস্তানের কিছু অংশ আপনি দেখেছেন। এই যে আজকের বাংলাদেশের ছবি আর স্বাধীনতা উত্তর বাংলাদেশের ছবির মাঝে আপনি কি মিল পান বা কি অমিল? ধন্যবাদ রতন দা। সেই সাথে আপনার রতন দার লাইভে যারা সরাসরি দর্শক আছেন এবং যারা পরে রেকর্ডকৃত বক্তব্য শুনবেন, তাদেরকেও ধন্যবাদ। আমি আমার পেশাগত জীবনে প্রবেশ করেছি যদি বলা যায় যে 1970 সালে, আর সেটা মফস্বল সংবাদদাতা হিসেবে, বাট সরাসরি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়ে 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়। তো আমি 77 থেকেই ধরি যে আমি সাংবাদিকতা পেশায় সরাসরি সম্পৃক্ত, এবং হতে পারে যে কখনো সামান্য সময়ের জন্য 15 দিন অথবা ম্যাক্সিমাম যুক্তরাষ্ট্রে আসার পরে 3 মাস আমি সাংবাদিকতার বাইরে ছিলাম। এখন পাকিস্তানের যে সময়টুকু, আমার জন্ম 1954 সালে। 54 সাল বলতে আপনি যদি 1971 পর্যন্ত ধরেন, যে সেটা 17-18 বছর। এই সময়ে আমার যদি বোধ হয়ে থাকে রাজনীতি, ওই সময়কার পাকিস্তান আমলের রাজনীতি, সেখানে কলেজে যাওয়ার পরে কিছুটা উপলব্ধি করেছি। ওই সময় 69-এর গণ অভ্যুত্থান এবং তার আগে থেকে যে সমস্ত বিক্ষোভ বিদ্রোহ চলছিল, সে সমস্ত সামান্য দেখার সুযোগ হয়েছে, অতটা বুঝিনি। কারণ তখন রাজনৈতিক চেতনা, বিশেষ করে মফস্বলে থাকা মানুষের পক্ষে উপলব্ধি করা সহজ হয় না। আর ঢাকায় কি হয় সেটা পৌঁছতে পৌঁছতে আমাদের একদিন বা 1.5 দিন লেগে যেত। কারণ সংবাদপত্র, আপনি জানেন যে ঢাকায় প্রকাশিত হতো, সেটা যে পদ্ধতিতে যেত, পরের দিন বিকেল বেলা ছাড়া সংবাদপত্র পাওয়া যায়, এবং সেটা সন্ধ্যা। যেদিন প্রকাশিত হতো তার তৃতীয় দিনে আমরা সংবাদপত্র পড়ার সুযোগ পেতাম। আর যোগাযোগের মাধ্যম যেগুলো ছিল, টেলিফোন আমার যতদূর খেয়াল আছে, শেরপুরে টেলিফোন ছিল গোটা দশে 1969-70 সালে। এবং তখন পর্যন্ত ইলেকট্রিসিটি যায়নি, টেলিফোনটাও চালানো হতো ব্যাটারি। 2-4 জন ব্যবসায়ী, 2-1 জন পলিটিক্যাল লিডার, স্থানীয় যারা ছিলেন তারাই ব্যবহার করতেন। তো তাদের কাছে তো আমাদের রিচ ছিল না। এখন মুরব্বী যারা, তাদের কথা শুনতেন, সেই সূত্রে আমরা কিছুটা জানতাম। কিন্তু পরবর্তীতে পড়াশোনা করে যেটা হয় যে 62-র আন্দোলন সম্পর্কে শুনি, 66-র 6 দফা কর্মসূচি, এসব যুক্তফ্রন্টে কি হয়েছিল এগুলো ধারণা। যুক্তফ্রন্টে ইলেকশনের সময় আমার জন্ম। 69-এর যে গণ অভ্যুত্থান, তখন আমাদের ওই ছোট্ট শহর, থানা শহর, ওখানে এক মর্মান্তিক ঘটনা ঘটে। আমাদের স্কুলের একটা ছেলে 10-এ পড়ি, সে ক্লাস 9-এ। তো আপনার খেয়াল থাকার কথা যে তখন বেসিক ডেমোক্রেটস, মানে মৌলিক গণতন্ত্রী যারা, তাদেরকে পদত্যাগ করানোর একটা আন্দোলন শুরু হয়েছে। আওয়ামী লীগের লোকজন বা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল তখন। তো তাদের লোকজন গিয়ে চেয়ারম্যান অথবা মেম্বারকে বলতো যে আপনাকে পদত্যাগ করতে হবে। অধিকাংশ পদত্যাগ করেছিল। আপনি জানেন যে ওই সময় অধিকাংশ মেম্বার, চেয়ারম্যান তারা মুসলিম লীগের। একজন চেয়ারম্যান, উনি পদত্যাগ করেন। লোকজন গেছে তার বাড়িতে, উনি, ওনার বন্দুক ছিল, বন্দুক দিয়ে গুলি করছে। গুলি করলে আমাদের স্কুলেরই একটা ছাত্র, আমার চেয়ে 1 বছরের জুনিয়র, ক্লাস 9-এ পড়তো, স্কুলের পাশেই তার বাসা। তো সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার নাম ছিল দারোগা। তার স্মৃতিতে
শেরপুরে একটা মাঠ, পার্ক সহ একটা মাঠ, সেটার নাম দারোগালি পার্ক হয়েছে, এবং সেটা ওই ওই সময়ই রাখা হয়েছে, 69 আন্দোলনের সময় রাখা হয়েছে, এটা কখনো চেঞ্জ করা হয়। ওই ছেলেটা মারা যাওয়ার পরে আপনার বুঝতেই পারেন, চেয়ারম্যান বাড়িতে আগুন দিচ্ছে, চেয়ারম্যানের পরিবার, চেয়ারম্যান সাময়িকভাবে গ্রেপ্তার করা হয়েছিল। বাট আন্দোলন ওই সময় আমরা সরাসরি দেখার সুযোগ পেয়েছি, প্রত্যক্ষ। আর বাদ বাকি যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এবং একই সাথে সাংবাদিকতায় জড়িত হওয়ার পর দুইটা আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। আমি কখনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। আমার স্কুল জীবন থেকেই স্বপ্ন ছিল যে আমি কোনো চাকরি করব না, সরকারি চাকরি তো নাই, সাংবাদিকতা করবো। যেটা বললাম যে 1970 সাল থেকে আমি বিভিন্ন সংবাদপত্রে সংবাদ পাঠাতাম, আজাদ বলেন, পয়গাম বলেন, ওই সময় যেগুলো ছিল। কয়েকটা সংবাদপত্রের সংবাদদাতা ছিলেন, যেমন ইত্তেফাকের সংবাদদাতা ছিলেন, মানে মুসলিম লীগ করতেন, পরে আওয়ামী লীগে জয়েন করেন খন্দকার মুজিবুর রহমান। দৈনিক পাকিস্তানের সংবাদদাতা ছিলেন একজন সুনীল বরণ দে, হাবিবুর রহমান একজন ছিলেন এনার সংবাদদাতা। এরকম বেশ, রবিনগী, আপনি নামটা শুনবেন, রবিনগী ছিলেন সংবাদের সংবাদদাতা। উনি আসলে সংবাদদাতা হিসেবে ওইভাবে পারফর্ম করতে পারতেন না, কারণ অধিকাংশ সময় তাকে জেলে থাকতে হয়েছে পাকিস্তানে। বাট সংবাদ কখনো তাকে সংবাদদাতার এই পদ থেকে বাদ দেন, এবং যারা চেষ্টা করেছে বলে যে উনি মারা যাওয়ার পরে, এর আগে না। এবং আসলেই উনি মারা যাওয়ার আগ পর্যন্ত ওই পদ কাউকে দেয়। তো এইসব দেখে দেখে সবাই পরিচিত, ছোট্ট শহর, সবাই সবাইকে চিনে। তা আমার একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল যে আমি সাংবাদিকতা করব। তো ঢাকায় আসার পরে এখন সরাসরি সাংবাদিকতা যুক্ত হওয়ার পরে যেটা হয় যে, আপনি জানেন সাংবাদিকতা মানেই প্রতিটি রাজনৈতিক দল, সামাজিক, ধর্মীয় দল এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আপনার প্রত্যক্ষ একটা যোগসূত্র, সেটা ঘটেছে। এবং এই দীর্ঘ সাংবাদিকতার পথযাত্রায় প্রত্যেকটা দলের কিছু না কিছু নেতার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল। সেটা আপনি কমিউনিস্ট পার্টি বলেন, জামাত ইসলামী বলেন, আর মাঝখানের যতগুলো মধ্যপন্থী দল আছে সব দলের নেতাদের সঙ্গে, সব নেতা না, কিছু নেতার সঙ্গে সম্পর্ক ছিল। এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এমন কোনো পার্টি নাই যে পার্টি কোনো না কোনো নেতার সাক্ষাৎকার আমি নেই। এটা খুব দুঃখজনক যে আমি এগুলো, তখন তো আপনার প্রিন্ট ইস্যু ছিল, এখনকার মতো কম্পিউটারে প্রিজার্ভ করার সুযোগ ছিল না, যে কারণে আমি এগুলো সংরক্ষণ করতে পারি। সেটাই। তা না হলে ওই সময়কার সাক্ষাৎকার গুলো হ্যাঁ, খুবই মূল্যবান। প্রকার একসঙ্গে সংকলন একটা করার হ্যাঁ, সুযোগ সেটাই, ছিল। ইজি করা যেত। তো যেমন আমি মনি সিং এর সাক্ষাৎকার নিয়েছি। এত মানে নিপাট ভদ্রলোক, উনি এত বড় একটা মুভমেন্টের নেতা, উনি ঢাকায় থাকতেন ওনার জামাইয়ের বাসায়, এবং আমাকে উনি ইন্টারভিউর মাঝখানে নাস্তা এনে দিচ্ছেন নিজে। আপনি ধরেন আওয়ামী লীগের মহিউদ্দিন আহমদ বরিশালে, ওনার ছিল বিড়াল পোষা, রাজনীতির বাইরে ওনার 9টা বিড়াল ছিল। আমার ইন্টারভিউর সময় ওনার বিড়াল কান্দে উঠতেছে, কোলে এসে বসতেছে। এবং আরো আমি এগুলো বলছি রাজনীতির বাইরের জিনিস, তাদের সেটাই। ব্যক্তিত্ব অথবা যেটা আমি দেখেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার, আপনি দেখবেন যে বাংলাদেশে ফুটবল খেলার ক্ষেত্রে বিভাগ, রাজনৈতিক বিভাজন আছে, বা বিশেষ করে বাংলাদেশ হওয়ার পরে বিভাজন গুলো শার্প ছিল। আওয়ামী লীগ মানে আবাহনীর সমর্থক এবং কর্মকর্তা তারা আওয়ামী লীগের, আর অন্যান্য বা বিএনপি পন্থী যারা, এরা মোহামেডানের সাথে। ওই সময় আরো কিছু দল ছিল, রহমতগঞ্জ, বিজেএমসি, এর বড় বড় দল হ্যাঁ, ছিল। অনেকগুলো বাট অনেকগুলো দলই ছিল। দুইটা মুখ্য দল যদি ধরেন আপনি, মোহামেডান আবাহনী আর ওই যে আবাহনী। আবাহনী। তো মজার ব্যাপার হলো মহিউদ্দিন আহমেদ হলেন মোহামেডানের সমর্থক শুধু না, মোহামেডানের দায়িত্বশীল পলিসি মেকারদের একজন ছিলেন। এরকম প্রত্যেকের ক্ষেত্রে কিছু বৈচিত্র্য আছে যেটা আপনি রাজনীতি দিয়ে মিলাতে পারবেন। মহিউদ্দিন শাহ বোধহয় ইসেও তো ছিলেন, ন্যাপে ছিলেন না উনি? ন্যাপে ছিলেন, হ্যাঁ। হ্যাঁ, ন্যাপ থেকে তিনি পরে মানে আওয়ামী না, লীগে গেছেন। এক সময় তো মুসলিম লীগে ছিলেন, মুসলিম হ্যাঁ, লীগ থেকে আপনার ন্যাপে গেছেন, ন্যাপ থেকে উনি আওয়ামী লীগে হ্যাঁ, গেলেন। তিনি অনেক অনেক বড় নেতা ছিলেন, বরিশালের দিকে বোধহয় ছিল আওয়ামী লীগের না, বাকশালেও ছিলেন। হ্যাঁ, এবং বাকশালে, যে যখন বাকশালেরই যখন প্রেসিডেন্ট আপনার, ছিলেন বোধহয়। হ্যাঁ, যখন আপনার ওই আওয়ামী লীগ 1976 সালে যে পিপিআর, পলিটিক্যাল পার্টিজ রুল আসলো জিয়াউর রহমানের সময়, তখন তো আওয়ামী লীগ আবার ফিরে আসলো, বাকশাল রয়ে গেল মহিউদ্দিন আহমেদ এবং রাজ্জাক সাহেবের নেতৃত্বে। সেটাই। তো মহিউদ্দিন সাহেব আগে আওয়ামী লীগে চলে আসছিলেন, রাজ্জাক সাহেব বেশ পরে আসছে। তো যাক, এগুলো তো রাজনীতির ব্যাপার, হ্যাঁ, আমি সেটাই। রাজনীতির বাইরে আমরা থাকার জন্য আপনাকে আমি
করছি যে না না, ওই জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাকে আপনার সেটা ভালোই হলো যে আপনার এই যে দীর্ঘ পথ পরিক্রমা কই কোত্থেকে শুরু করছেন, এবং সেই শেরপুরের যে একটু কথা বললেন, ইলেকট্রিসিটিও তখন ছিল না, 10টা ফোন ছিল, তাও ওইগুলি সবসময় ঠিক মতো বাঁচতেও না হয়তো। সেই থেকে যে আপনার দেখার এখন তো তখন ফোন আপনার হাতের মুঠোতে সবসময় থাকে, তাই না? এই যে পরিবর্তন সময়ের প্রেক্ষিতে, তো আনোয়ার হোসেন মঞ্জু, আপনাকে আপনাকে আমি একটি বিষয়ে একটু আলোকপাত করতে চাই। এই যে আমাদের দেশে যে এখন সামাজিক অবক্ষয়ের দিকটা নিয়েই আমরা কথা বলি, মানে এর মধ্যে আমি কয়েকটি ইস্যু, কয়েকটি ঘটনা আপনাকে বলি, মানে এই সাম্প্রতিক গত 8-10 দিনের মাঝে যে ঘটনাগুলি। এক নম্বর, যেমন ধরেন আগের সিইসি যে নুরুল হক সাহেবকে ঘর থেকে ডেকে এনে পিটিয়ে, আজকাল কি বলে এগুলি, মব জাস্টিস বা মব, জানি না ওইগুলি কি বলা যেতে পারে, জনরোষ বা গণপিটুনি, এরকমের পরে ওনার গলায় জুতা পরিয়ে দেওয়া হলো। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। লালমনিরহাটে একটা ঘটনা ঘটলো কি, যে না, মানে বারবার শপে নরসুন্দর সুন্দর যারা মানে বারবার শপে কাজ করে, তাদের এখানে 10টা টাকা কম দেওয়ার জন্য তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার কথা বলে টলে সেখানে এক গণপিটুনি, এক গণঘটনা। মুরাদগঞ্জের একজন মহিলার বাড়িতে দরজা ঢুকে ঢুকে তাকে রেপ করা বা ফটো তোলা, বা সেটা আবার সোশ্যাল মিডিয়া দিয়ে দেয়া। গতকালকে ভোলাতে একটি ঘটনা ঘটছে, স্বামীকে ঘরে বেঁধে রেখে স্বামীর উপর অত্যাচার করে ভদ্র মহিলাকে রেপ করা হয়েছে। এই যে বুলার মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম মনে মনে হলো যে, আমার কাছে যে মনে হচ্ছে যে বুলার এই জায়গাটার নাম বোধহয় কি বলে জানি, তজুমুদ্দিন উপজেলা। সেখানে ঘটনাটা ঘটছে। আচ্ছা, বুলার ঘটনাটা কিন্তু একটা মুসলিম পরিবার, আবার মুরাদগঞ্জের ঘটনাটা একটি হিন্দু পরিবার। তো সেটা হিন্দু মুসলিমের ব্যাপারটা আমি এখানে বলছি না। আহ, দুর্বলের উপর সবলের, আমি এটা সবসময় বিশ্বাস করি, দুর্বলের উপর সবলের অত্যাচার, শোষক শোষিতের যে ঘটনা, এইগুলি তো আছেই। তারপরেও এই যে সামাজিক ভাবে যে ঘটনাগুলো আজকাল ঘটছে, এটা তো আপনার কাছে, তো আমার কাছে একটা যেটা ধারণা, সে আপনি আগের দেখা এখানের জন্য বিস্তর ফারাক। আপনি তো হয়তো মাঝে মাঝে খুব অবাকও হন। কি দৃষ্টিকোণে আপনার এই বিষয়গুলিকে মানে ব্যাখ্যা করতে পারেন? আমি আমি ঘটনাগুলো হেডলাইন পড়েছি, আমি ডিটেল পড়িনি। না পড়ার আলোচনার কারণ জন্য হলো বোধহয় হেডলাইনই যথেষ্ট, আপনার জন্য আলোচনার হেডলাইন গুলি যথেষ্ট। আমি আমি একটু ভিন্নভাবে দেখি। আমাদের স্কুলের ছেলেটার মৃত্যুর কথা বলেছি, যে বা পুরোপুরি রাজনৈতিক একটা ঘটনা, এবং আন্দোলনের যে উত্তেজনার মুহূর্ত, সেই মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটা খুব অস্বাভাবিক। এবং আলটিমেটলি এই হত্যাকাণ্ড ওখানে বলেন অথবা দেশের অন্যান্য জায়গায় নিশ্চয়ই ঘটেছে, এগুলো আন্দোলনের পক্ষে, আন্দোলনকে সফল করার পক্ষে অবদান রেখেছে নিঃসন্দেহে। কিন্তু এসব কারণে আপনার সামাজিক যে অবক্ষয়ের দিকটা, সেটা ঘটতে দেখি নাই। যেমন আমাদের দেখা, আমি আবার আমার এলাকায় ফেরত যাবো, সেখানে দেখতাম যে একই টেবিলে বসে, একই রেস্টুরেন্টে বসে মুসলিম লীগ, আওয়ামী লীগ, ন্যাপ, জামাতের লোকাল লিডাররা একসঙ্গে চা খাইতেছে। তো এটা আপনি বাংলাদেশ হওয়ার পরে এটা নাই। সাব ডিভিশন যেটা, সেই সাব ডিভিশনটা ছিল যে ও অমুক, আমি আমি কাজেই আমাদের ভিতরে একটা ব্যবধান থাকবে। এটা কি ব্যবধান? আপনি কি মনে করেন মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে? না, পক্ষে বিপক্ষের কোনো ব্যাপার না। আপনার আপনি এটা স্বাভাবিক যে মুক্তিযোদ্ধা মানে যারা তালিকাভুক্ত, তারা এর বাইরেও ছিল, এবং অস্ত্র, আগ্নেয়াস্ত্র বিভিন্ন হাতে পড়ে গেছে। আপনি ধরেন যে মুক্তিযোদ্ধাদের অস্ত্র ঠিক আছে, তাদেরকে ইস্যু করা হয়েছে, কিন্তু পাকিস্তানিরা যে অস্ত্র ফেলে গেছে, হুম। এই অস্ত্র কার হাতে পড়ছে এটা কেউ জানে না। তো যাদের হাতে পড়ছে, যারা মুক্তিযোদ্ধা না, তারা এটা ব্যবহার করছে, অবশ্যই স্বল্প সময়ের জন্য ব্যবহার করলেও ব্যবহার করছে। আপনি যদি দেখেন যে 72 থেকে 74 সাল পর্যন্ত কতবার অস্ত্র উদ্ধারের জন্য গভর্নমেন্ট উদ্যোগ হ্যাঁ, নিচ্ছে, আবেদন করা চাইছে, হ্যাঁ সেটাই। অনেকবার। এবং অনেকবার মার্কসি, অভিযান, অনেকবারই মার্কসি দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং যেখানে সন্দেহ হয়েছে, এটা তো পুলিশের একটা রুটিন কাজ, যে কোথায় অপরাধী আছে, কার কাছে কি থাকতে পারে, এটা সার্বক্ষণিক রুটিন কাজ। তো আমার খেয়াল আছে টাঙ্গাইলে একটা এলাকায় পুলিশ খবর পাইছে, এটা 74-এ একটা গ্রামে কিছু অস্ত্র আছে, এবং সেগুলো দিয়ে হয়তো কয়েকদিন আগে তারা একটা ডাকাতি করছে, এরকম খবর পাওয়ার পরে পুলিশ এটা রেড করছে। রেড করার পরে ওই অস্ত্রধারীরা পুলিশের উপরে পাল্টা অ্যাটাক করছে, এবং কয়েকজন পুলিশ মারা গেছে। এখন ওই সময় যে অসহিষ্ণুতা ছিল, সেটার প্রকাশ ঘটতে দেখছি আমি
টাঙ্গাইল ওখানে নামি নাই, কিন্তু এক রেগুলার যাতায়াত করি, কারণ ঢাকা আসা, ঢাকা থেকে ফেরত যাওয়ার রাস্তা একটাই। তখন এই যে আপনার যে জয়দেবপুর হয়ে রাস্তা, এটা অনেক পরে, 80 সালের অনেক পরে হয়েছে। একটা গ্রাম দেখলাম যে মানে সব বাড়িঘর গাছপালা জ্বালানো, যে এখানে পুলিশের উপরে অ্যাটাক হয়েছিল, পুলিশ মারা গেছে কয়েকজন। এরপর ঢাকা থেকে পুলিশ গেছে, অন্যান্য ফোর্সেরও যেতে পারে, গিয়ে মানে ওই গ্রাম পুরো জ্বালাই দিচ্ছে এই অস্ত্র উদ্ধারের জন্য। যাই হোক, আস্তে আস্তে কমে আসছে। কিন্তু টাঙ্গাইল এলাকায় একবার আমি দেখলাম রাস্তার পাশে 4টা ডেড বডি, এটা হচ্ছে 74-এ 4টা ডেড বডি, কেউ ভ্রুক্ষেপ করতেছে না এবং দেখার জন্য ভিড়ও নাই। লোকজন অতটা কৌতূহল না, ভাবে যে তো এটা ঘটারই ছিল, মানে মৃত্যুটা এত সহজ হয়ে গেছে। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, 1971 সালে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। সেই পরীক্ষা তো ক্যান্সেল করে দিয়েছে গভর্নমেন্ট। এরপরের পরীক্ষাগুলো ছিল আপনার সংক্ষিপ্ত 200 নম্বরের পরীক্ষা, পরপর 2টা পরীক্ষা দিয়েছি। এই 200 নম্বরে পাশ করা আমার কাছে মনে, আমি ঢাকায় এসে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে পরীক্ষা যখন দিচ্ছিলাম 1974 সালে মার্চ এপ্রিলে পরীক্ষা, এবং আমি হলে থেকে সলিমুল্লাহ মুসলিম হলে, পরে যে হলে আমি আবাসিক ছাত্র হয়েছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, ইন্টারমিডিয়েট পরীক্ষা আমি ওখানে আমার এক পরিচিত ভাইয়ের রুমে থেকে দিচ্ছি। পরীক্ষা 2টা বাকি আছে, এপ্রিল মাসের সম্ভবত 4 তারিখ মহসিন হলের সামনে 7 জনকে মার্ডার করে। এটা বোধহয় কোহিনূর হত্যা। কোহিনুর একজন ছিল। বিশ্ববিদ্যালয়ে আপনার বন্ধ করে দিই অনির্দিষ্টকালের জন্য। আমি খুব ছিলাম যে কোথায় গিয়ে থাক, পরীক্ষা তো আমার 2টা দিতে হুম। হবে, আমি তো বাড়িতে পরীক্ষা না দিয়ে ফেরত যেতে পারবো। কোনো ক্রমে আমার এক বন্ধু খুঁজে পেলাম, বাড্ডা, তার ঠিকানা আচ্ছা, বাই টিকানা দ্য ওয়ে, জানলাম। আপনাকে একটা কথা যে এইটা বোধহয় আপনি মনে যাবে, এই এই কোহিনূর হত্যাকাণ্ড যে 7 জন মারা গেছিল, এটার সঙ্গে কি এই যে শফিউল আলম প্রধানের যোগাযোগ ছিল, কোনো ইয়ে ছিল বোধহয়? তো হ্যাঁ, এরা জেলে ছিল। হ্যাঁ, শফিউল জেলে আলম ছিল প্রধান, বোধহয়। হ্যাঁ, হুম। শফিউল আলম প্রধান। তারপরে পরে জাতীয় পার্টির সঙ্গেই করছিলেন, ওর নামটা খেয়াল নাই, রংপুরের একটা তাজুল ইসলাম নাম হ্যাঁ, ছিল। তাজুল ইসলাম, হ্যাঁ, তাজুল ইসলামের সাথে আছে, পরে এমপিও হয়েছে। না, এমপি হয় নাই, কিন্তু একজন তাজুল ইসলাম আছে না, একজন এতে জাতীয় পার্টিতে এখনো। না, তা আছে, উনি না। ও ওটা আচ্ছা। অন্য তাজুল। তো এনাদের সঙ্গে পরে শফিউল আলমের সঙ্গে জাকপাও করতো এই ভদ্রলোক। হুম। পরে জাকপা ছেড়ে জাতীয় পার্টিতে যান। তো যাই হোক, এই ঘটনা আমার ভীষণ প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা না। আপনার যে এই কথাটা বলছেন যে সামাজিক অবক্ষয়ের যে ব্যাপারগুলো, সেই ওই ওই সব ঘটনা একটার সঙ্গে আপনি যদি যোগ দেন, তখন এখন আপনি যদি কেউ মারা যায় বলে অমুক মারছে, বিএনপির কেউ মারা গেলে বলে আওয়ামী লীগ, আওয়ামী লীগের কেউ মারা গেল বলে যেটা বিএনপি জামাতের। হ্যাঁ, সেটাই, ওই সময় কে এক ছিল? ধরনের সংস্কৃতি এখন। হ্যাঁ, ওই সময় কে ছিল? আপনি ওই সময় কাকে দোষ দেবেন বলেন? জাসদ ছিল, না, সিরাজ এই শিকদার, শফিউল আলম, সিরাজ শিকদাররা আছে, সিরাজ শিকদাররা ছিল। শফিউল আলম প্রধান আর আর এই যে তাজুল বললাম, এরা তো ছাত্রলীগের এরাও সেন্ট্রাল ছাত্রলীগ, কমিটি। হ্যাঁ, ওইটা তো গোষ্ঠী কোন্দল ছিল। এই অসহিষ্ণুতা যে আপন পর নাই, আপনার সঙ্গে আমার মত বিরোধ হয়েছে, আপনার দুনিয়াতে থাকার কোনো অধিকার এই কোনো এর সহনশীল। সঙ্গে আপনি রাজনীতিও মিলাইতে পারবেন। আপনি এই যে কয়েকটা ঘটনার কথা বললেন, এই ঘটনাগুলো যে হুট করে সমাজ কাঠামোতে যে আপনার ভাঙন সৃষ্টি হয়েছে, সেই ভাঙনগুলো আস্তে আস্তে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। আমরা অসহিষ্ণু হয়ে গেছি। আপনার সঙ্গে আমার খুব ছোট্ট স্বার্থের যদি সংঘাত ঘটে, সেটাই বড় করে ফেলি আমরা। এটা মানে শুধু সংখ্যালঘু কেউ যদি হয় তার উপরে অত্যাচার চলতেছে এরকম আমি ফিল করি। আর আপনি 71-এ আমাদের আমাদের এলাকায় খুব কম সংখ্যক বিহারি ছিল, একেবারেই কম। যে কয়জন ছিল তারা অধিকাংশই নাপিত। তো যখন শেরপুর ফল করছে, তো নাপিতের সদল বদলে, এবং একটা এক্সটেন্ডেড ফ্যামিলি সদল বলে এরা নিরাপত্তার দিকে যাইতে, ময়মনসিংহ এর কাছে যখন গেছে, তখন শেরপুরের মুক্তিযোদ্ধাদের একটা দল তাদের মুখোমুখি হয়েছে। তারা তো, ওরা তো কান্নাকাটি শুরু করছে, এই মুক্তিযোদ্ধা যে তোমাদের কি সমস্যা, তোমরা কষ্ট করে বাড়ি ঘর ছেড়ে এত দূর আইছো, 30-40 মাইল আপনি যদি সোজা পথে হাঁটা শুরু করেন, তোমরা এত দূর কষ্ট করে আসছো কেন? বলে যে নিরাপত্তা নেই, কেউ হুমকি দিছে। না, তাহলে ঠিক আছে, আবার বাড়িতে চলে যাও, কেউ কিছু করবে না, হয়তো সঙ্গের লোকজন দিয়ে দিচ্ছে, আবার ফেরত আসছে। তো সহিষ্ণুতা এরকম হচ্ছে। অসহিষ্ণুতা আসছে আপনার ধর্ম না, গোত্র অথবা এই ভাষা না, এটা সর্বব্যাপী। আমি আপনাকে ভালো জানি,
অতএব আমরা বন্ধু, আমরা কি ভালো জানি না শত্রু, এর মাঝখানে কিছু নেই। তো মুসলমান মুসলমানে মারামারি করে না, তা যদি না হইতো তাহলে তো এই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য পার্টি থাকতো। হিসাব যখন দেয় দেশের 90% হলো মুসলমান, মুসলিম দেশ, তারপরেও কি আপনি যদি দেখেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি মারামারির ঘটনা ঘটছে 1947 সালের পর থেকে এখন পর্যন্ত। অথবা আপনি পাকিস্তানে যান, পাকিস্তানে তো মাইনরিটি কত হবে, সব ধর্মের লোক মিলে 1% মতো হইতে পারে, তো সেইখানে আপনার কি পরিমাণ মারামারি হয়। কাজে ধর্মটা খুব মুখ্য, বা সংখ্যালঘু, এটা আমি খুব মুখ্যভাবে দেখি, খুব নাজুক অবস্থায় থাকে এটা সব দেশেই। আমরা এই যে যুক্তরাষ্ট্রে আমরা কি ভয় করি না? রিপাবলিকান আসলেই আমরা ভয়, আমাদের গায়ের রঙের কারণে করি, মুসলমান হওয়ার কারণে করি। তো এই ফ্যাক্টর গুলো আপনি সংখ্যালঘু যারা তাদের থাকবে। তবে টার্গেট করে, যেটা টার্গেট করে যদি হয় তাহলে আপনি দেখবেন যে কি কারণে হয়। আপনার জমি দখল করতে চাই আমি, আপনার ব্যবসা দখল করতে চাই, আপনার কাছে মোটা অঙ্কের টাকা চাই, এই ফ্যাক্টর গুলো। তো আমি এইসবের বাইরে, মানে বাংলাদেশে এত ধার্মিক লোকের জন্ম হয় নাই বা একত্রিত হয় না যে এরা ধর্মের খাতিরে জিহাদ করতেছে। একেবারেই খুব সংকীর্ণ স্বার্থের কারণে এই ঘটনাগুলো ঘটে। তো বাড়াবাড়ি তো অবশ্যই হয়। এখন মুরাদনগরে যেটা হয়েছে এটা বাড়াবাড়ি, খুবই বাড়াবাড়ি। আপনার এই যে নাপিত, বাপ বেটা নাপিতের ব্যাপারে, এবং এই এই লোকগুলো দেখবেন যে যারা ঘটায় সমাজে খুব চিহ্নিত লোক, যারা এর কোনো ইস্যু পেলেই কোনো দুর্বল জায়গায় আঘাত করবে, এর পরিণতি কি হবে, এর প্রভাব প্রতিক্রিয়া কি পড়বে, এসব দিকে আদৌ খেয়াল করে আমার এরকমই মনে হয় আমার। আরেকটি বিষয় আপনাকে বলি। আপনারা যখন ইউনিভার্সিটিতে পড়ছেন তখন আপনাদের এই যে দেশ থেকে বাবা মামা মা যে পয়সা দিত সেটাতে চলতেন। আপনাদের থেকে আমাদের সময়টা ছিল ধরেন আর 5-7 বছর ডিফারেন্স, তখনও এরকম 80-90 দশক পর্যন্ত এরকম। এখন যে এই যে ছাত্ররা রাজনীতির পাশাপাশি মানে পকেট বোঝাই পয়সা, এটা কি আমাদের এই সামাজিক যে ধরনের অপরাধ হচ্ছে সেগুলির জন্য আপনি মনে করেন এইটাও একটা অন্যতম কারণ? যে আজকে খুব সহজে চাঁদাবাজি করলেই পয়সা পাওয়া যায়, দল করলেই পয়সা পাওয়া যায়, ছাত্রদের মধ্যে এক ধরনের অনীহা। পড়াশোনা কর, ঠিক আছে, স্কুলে খাতায় নাম লিখে রাখলাম, ছাত্র রাজনীতি করলাম, আমার আর পড়াশোনার দরকারটা কি? এতে এখন ছাত্র রাজনীতি করে, এই যে বিপ্লবের পরে এখন তারা 24 বছর, 25 বছর, 26 বছরে তারা মন্ত্রী মিনিস্টার, তাদের কাছে প্রচুর পয়সা। এই বিষয়টাকে, এটা এটা কি মনে করেন যে আপনি এই যে 5 আগস্ট যে মানে এই অভ্যুত্থানের পরে এটা কি আপনার কাছে ঠিক মনে হয় যে ছাত্রদেরকে যে সরকারের প্রতিনিধিত্ব করার জন্য যে প্রথম 4 জন, পরে 2 জন বেরিয়ে গেল, যেহেতু তারা রাজনৈতিক দল করছে, সে এটা কতটুকু আপনার কাছে কিরকম মনে হয়? আমি ছাত্রদের হাতে মানে টাকা পয়সা জড়ো হওয়ার প্রক্রিয়াটা জানি, কিন্তু এই কাছাকাছি কখনো ছিলাম না। আমি আমার ফ্যামিলির কাছ থেকেও খুব একটা পয়সা নিই নাই, হয়তো প্রথম বছরে কিছু সময় পয়সা নিতে হয়েছে। আর আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমি সাংবাদিকতা তখন রেগুলার শুরু করি নাই, বাট আমি তখনও পত্র পত্রিকায় লিখতাম, এবং যে টাকা পয়সা পাইতাম আমার চলে যেত, খুব বেশি খরচ তখন ছিল না। আপনার এক বেলা খাইতে লাগে 2 টাকা, তো 3 বেলা খান আপনি, 3 বেলা 6 টাকা, থাকার জন্য সারা মাসে লাগে 5 টাকা। তো আপনার আর ব্যয় কি? আপনি যত দূর যেতে চান হেঁটেই যেতে পারেন। খুব মানে নবাবী যদি করি তাহলে হ্যাঁ কোনো এক বেলা রিক্সায় উঠি, আমার তো অত বেশি দূরে যাওয়ার প্রয়োজন। এবং এটা আরো কমে গেল। আমি আমি আপনার যে ছাত্রদের হাতে কিভাবে পয়সা জড়ো হয়, 1975 সালের 15ই আগস্ট একটা পরিবর্তন আসলো। তা আমাদের হলের প্রভোস্ট, উনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান ছিলেন, নূর মোহাম্মদ মিয়া। তো উনি একদিন, ঘটনার 2-3 দিন পরেই হবে, তো সব ছাত্রকে ডাকলেন। ডাকার পরে ডাইনিং হল যে চালায় সেই ঠিকাদারকে ডাকলো। তো ঠিকাদার বলছে কি তোমার সমস্যা থাকলে বলো। তো সে 2-3 জন নেতার নাম বলল, ছাত্র না, তাদেরকে রেগুলার পয়সা দিতে হবে। তো তারা তো চলে গেছে। যদি না দিতে হয় তুমি কত করে খাইতে দিতে পারবা? 1 টাকা 50 পয়সা। এবং আমরা 2 টাকার খাবার 1 টাকা 50 পয়সা। এখন এটাও যে হুট করে শুরু হয়েছে এই যে 2009-এর পরে, অথবা আপনি বলবেন যে এই 2024-এর 5 আগস্টের পরে না, এখন এই মানুষগুলোকে আমার আপনার সন্তান, ভাতিজা, নাতি নাতকুরারাই তো। এটা আপনি সময় দিয়ে কি করতে পারবেন না, বাই নেচার মানুষ এমন। তার তো কি ওরা ওরা আপনি আপনার আমার সন্তান, আমার আপনার নাতি বা ভাতিজা,
তারা ক্রাইম করব, মানে অপরাধ করবে, অনৈতিক কাজ করবে, এটা আমরা মানতে হবে। না, এটা তো আপনার শুধু সামাজিক সংস্কৃতি, আমাদের সম্পর্ক আছে তাদের সঙ্গে, কিন্তু এটা রাজনৈতিক সংস্কৃতির কারণে হয়েছে। আপনার সেটাই বলছি। প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, আপনার তাদের অনেকগুলো অঙ্গ সংগঠন থাকে এবং এক একটা এক এক সেক্টরে কাজ করে। শ্রমিক দল কলকারখানা শ্রমিকদের নিয়ে থাকে, ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে থাকে, এবং প্রত্যেক জায়গায় কিছু না কিছু ব্যবসা বাণিজ্য থাকে। আমি একবার আমার একটা ম্যাগাজিন ছিল, আপনি যদি মনে করতে পারেন, ঢাকা ডাইজেস্ট নামে মাসিক হুম। একটা হ্যাঁ, ম্যাগাজিন। আমি জানি এটা, হ্যাঁ। তো সেই ম্যাগাজিনে আমরা বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার নিতাম এবং একসঙ্গে আমরা 3-4 জন সাংবাদিক, একজন ফটোগ্রাফার নিয়ে যেত। তো ঢাকা ইউনিভার্সিটির একজন সিটিং ভাইস চ্যান্সেলরের ইন্টারভিউ, প্রফেসর মনিরুজ্জামান মিয়া। হ্যাঁ, চিনি আমি, হ্যাঁ। 1990-92 এসব সময় উনি ভাইস চ্যান্সেলর ছিলেন। খুব পপুলারও ছিলেন তিনি বেশ। হ্যাঁ, ওনাকে আমরা জিজ্ঞাসা করছি এই যে বিভিন্ন হলে ফ্রি খাওয়া, অন্যের বরাদ্দ করা, অন্যের জন্য বরাদ্দ রুম বা সিট করা, দখল করে থাকা, অছাত্র থাকা, টেন্ডারের ব্যাপার, তো এই অভিযোগগুলো দূর করতে আপনার কি পদক্ষেপ ছিল বা আছে? ওনার ওনার জবাব ছিল, উনি তো বিয়ে করেন নাই, চিরকুমার, ওনারও অনেকগুলো বিড়াল ছিল। ইন্টারেস্টিং এটা। তো উনি বললেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা খুব সীমিত, তো এটা আমার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে সুবিধা দিয়েছে, যে কারণে আমি কারো, বিশেষ করে টেন্ডারে টেন্ডারে আমি কারো পক্ষেও জানি বিপক্ষেও জানি, আমি সংশ্লিষ্ট লোকদের মিটিং এ বলার চেষ্টা করি যে নিয়ম মেনে তারপরে করবেন। তারপরেও চাপ আসে এবং সেগুলো অধিকাংশ চাপ আসে ছাত্র সংগঠনগুলোর পক্ষ। যখন যে সরকার থাকে সেই সরকারি দলের ছাত্র সংগঠনের নেতারা চাপ সৃষ্টি করেন যে কাকে টেন্ডার দিতে হবে। এই টেন্ডারের ঘটনা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আছে, আপনার যদি বলেন যে সরকারি প্রতিষ্ঠান সেখানে আছে, বেসরকারি কলকারখানা সেখানেও আছে। তো এটার উঠে যদি কেউ উঠতে পারে, তাহলে আপনি এই যে ছাত্রদের হাতে টাকা পয়সা আসা, এটা কিছু পরিমাণে হলেও তো আপনি রোধ করতে পারবেন। আপনি যদি 100% না পারেন, কিছু পারবেন। এখন সরকারি অফিসগুলোতে যা হয়, তারা এইসব দিয়ে অনেক কিছু করে। সরকারি এসে তো দুর্নীতি করার অবাধ সুযোগ। এবং অর্থশাস্ত্রের আপনার এই কৌটিল্যের একটা কথা আছে যে পানির নিচে একটা মাছ কতটুকু পানি খাইলো এটা যেমন কেউ জানে না, একজন সরকারি কর্মচারী সে কি পরিমাণ টাকা আত্মসাৎ করলো এটাও কেউ বের করতে। এটা এই 2500 বছর আগের কৌটিল্য আর এখনকার কোনো পরিবর্তন নেই। আপনার এইখানে যদি না হয় তো আপনি পরিবর্তন করতে পারবেন। আর যখন সমাজে বিশৃঙ্খলা থাকবে, তখন এই সুযোগগুলো মানুষ আরো বেশি নেওয়ার চেষ্টা করে। এটাই স্বাভাবিক। আনোয়ার হোসেন মঞ্জু, আপনাকে অন্য একটি এরিয়াতে আমরা একটু কথা বলতে চাই। ব্যাপারটা কিন্তু আমিও ঠিক খুব যে একটা ক্লিয়ার তা না। এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক, মানে যে এই যে নির্বাচন নিয়ে যে কথাটা হচ্ছে, যে ওই যে গত সপ্তাহে, গত শুক্রবার অ্যাকচুয়ালি, শুক্রবারে যে সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন ইসলামিক ইসলামিক দলগুলি, 7-8টা ইসলামিক দল, ঐক্যজোট, তারপর এনসিপি, আর এবি পার্টি, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিনিধিও ছিল। এই যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির যেটা নিয়ে কথা উঠছে, এই বিষয়টা আপনি একটু মানে যদি বলেন যে এই বিষয়টা, মানে আমরা তো প্রচলিত, আমাদের দেশের মানুষ তো প্রচলিত নির্বাচনের যে সংসদীয় পদ্ধতি, যেটা আমরা 54 বছর যাবত দেখছি, বা আমাদের প্রতিবেশী ভারতে সেটা বিদ্যমান। তো এখন আমাদের হঠাৎ করে ওই যে সংখ্যানুপাতিক ব্যাপারটা, প্রশ্নটা আসলে কেন, আর ওই বিষয়টা আসলে কি, এটা 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 আপনার নিশ্চয়ই এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। আমি আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। এখন আমার যতটুকু তাত্ত্বিক পড়াশোনা, এটা আপনাকে গণতন্ত্র পড়তে হয়, কমিউনিজমও পড়তে হয়, অন্যান্য সংবিধানও ব্যবস্থা বলতে পারেন। সমাজতন্ত্র এগুলোও পড়তে হয়। তো এখন আমি যেহেতু শিক্ষক না, আমি পড়াশোনার মাঠ ছেড়ে আসছি অনেক আগে, তারপরেও সাংবাদিকতার সঙ্গে থাকার কারণে আমার একটা লম্বা সময় পার্লামেন্ট কভার করতে হয়েছে। সেকেন্ড পার্লামেন্ট থেকে টানা 7th পার্লামেন্ট পর্যন্ত কভার করি, এরপর আমি চলে আসি এখানে। আপনার দুইটা ইস্যু আপনি জানেন যে যখন ভারতে 1935 সালের ভারত শাসন আইন, যেটা সেই আইনের অধীনে পৃথক নির্বাচন ব্যবস্থা ছিল, যারা সংখ্যালঘু তাদের পৃথক নির্বাচনের ব্যবস্থা থাকবে, অর্থাৎ মুসলমানরা মুসলমানদের ভোট দেবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ভোট দেবে, আর জাতীয়ভাবে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের। এই ব্যবস্থাটা আসলে উপমহাদেশের নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে একটা বিতর্ক সৃষ্টি করে গেছিল। এবং অনেকে অনেকে এই কথাও এখন বলে, এখন না অনেক আগে থেকেই বলে, যে
এটা যদি গ্রহণ না করতো পৃথক নির্বাচন ব্যবস্থা, তাহলে হয়তো ভারত ভাঙতো, এটা অনেক আগে থেকে অনেকে বলে। বাট সংখ্যালঘুদের আপনার যদি প্রোটেকশন দিতে হয়, তাহলে আপনার পৃথক নির্বাচন ব্যবস্থা থাকতে হবে। যেমন যখন হয় আপনার যে যুক্তফ্রন্টের ইলেকশন, অর্থাৎ 1954-এর যে ইলেকশন হয়, সেখানে হিন্দুদের পৃথক নির্বাচনের ব্যবস্থা ছিল, এবং তাদের সংখ্যা আমার এই মুহূর্তে মনে নেই, যে হিন্দু নির্বাচিত যে সদস্য ছিল সেটা একটা উল্লেখযোগ্য অংশ। এবং আওয়ামী লীগ যখন তাদেরকে সহ সরকার গঠন করতে, আওয়ামী লীগ এবং কেএসপি শেরেবাংলা, অথবা কেএসপির সঙ্গে আওয়ামী লীগের যুক্ত ফ্রন্ট যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের সময় আওয়ামী লীগ অ্যাপ্রোচ করে সেই কংগ্রেস এবং আরেকটা কি পার্টি ছিল, যেখান থেকে হিন্দুদের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে, তো তাদের কাছে যখন অ্যাপ্রোচ করে আমাদের দিকে ভোট দেবা, তখন তারা বলে যে তোমাদের নাম তো আওয়ামী মুসলিম লীগ, আর আমরা সেকুলার, তো আমরা তো এটা করতে দিতে পারি। ওই সময় আপনার মুসলিম শব্দটা বাদ। এটা একটা তথ্য, আওয়ামী লীগ এটা স্বীকার করে না, বাট এই ঘটনাই আহ, আমি যতটুকু পড়াশোনা করেছি, বাংলাদেশের রাজনৈতিক বিকাশের যে পড়াশোনা, পলিটিক্যাল ডেভেলপমেন্টের, তাতে এটাই এটাই বোধগম্য হয়। প্রোটেকশন পাকিস্তানে আপনার আছে, খুবই স্মল মাইনরিটি, সেখানে হ্যাঁ, ওইটা হলো বসবাস করতে সংখ্যালঘুদের পারে। জন্য, মানে কি বলে, ইন্ডিয়া, দের মানে নিয়ে আলাদা নির্বাচন পদ্ধতি ব্যবস্থা। হ্যাঁ কিন্তু আমি যেটা আপনাকে যেটা বলতে চাইছিলাম সেটা হলো অ্যাকচুয়ালি যে পিআর, যেটা হ্যাঁ হ্যাঁ, আমি প্রফেশনাল আমি আসতেছি রিপ্রেজেন্টেশন। ওইখানে। হ্যাঁ, ওইটার কথা, এটাকে একটু ব্যাখ্যা আমি করেন আপনি। ওখানে আসতেছি। আপনার ইন্ডিয়াতেও আছে, আপনার খ্রিস্টান মাইনরিটি হুম। এবং অ্যাংলো ইন্ডিয়ান যারা, তাদের জন্য প্রোটেকশন আছে নির্বাচন ব্যবস্থা। এখন এই প্রপোর্শনের রিপ্রেজেন্টেটিভ আমার কাছে গ্রহণযোগ্য, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমার কাছে গ্রহণযোগ্য না। যদিও বাংলাদেশে একভাবে আছে, সেটা হলো নারী আসনের ক্ষেত্রে। নারী আসন, আপনি জানেন যে পলিটিক্যাল পার্টিগুলোর যতগুলো মেম্বার আছে, প্রতি 7 জনকে 8 জনে একজন নারী মেম্বার পাবে। তা আপনি ওইখানে স্বীকার করে রাখছেন যে আপনার সংখ্যানুপাতিক প্রতিনিধি। তা এখন হতে পারে, আমি জানি না, এখন যারা সংস্কার করতেছে রাজনৈতিক বা সংসদীয় সংস্কার, তারা ওটাকে মাথায় রেখে করছে না অন্য কোনো জায়গায় আছে, অন্য কোথায় আছে আমি জানি না, কোন দেশে আছে, বাট বাংলাদেশেই আছে সংসদের এবং সংসদের ভিতরে। বাট আমি মহিলাদের সংরক্ষিত আসনের পক্ষে না, এবং এই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। এখন নারী প্রাইম মিনিস্টার আছে 1991 সাল থেকে, সংসদ নেত্রী আছে, স্পিকার আছে। স্পিকার আছে, হোম মিনিস্টার পর্যন্ত নারী হয়েছে, আরো পররাষ্ট্র মিনিস্টার, ফরেন পররাষ্ট্রমন্ত্রী মিনিস্টার হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী নারী কাজে হয়েছে। আপনি বলতে পারেন না যে প্রথম সংবিধানের সংরক্ষণ ছিল 15 বছরের জন্য। এখন 15 বছরে যদি আপনি বলেন যে নারী যোগ্য হয় নাই, তাহলে এই দোষ কি এই জাতি? কোথায় আপনি দেখেন ভোটার সংখ্যা নারীরা বেশি বাংলাদেশে, আপনি শিক্ষায় যান, নারীরা কি পিছিয়ে আছে? তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে আপনি স্কুলে পড়বেন, কলেজে পড়বেন, একটা পর্যায় পর্যন্ত আপনার ফ্রি। তো আপনি আগাইতে না পারেন, আমাকে নারী বিদ্বেষী বলবেন? কম্পিটিশন করে আসেন আপনি, কম্পিটিশন করে তা আসতেছে না, ডাইরেক্ট ইলেকশনে এখনো যে অনেকে। মানে যেহেতু প্রভাবটা, ইনফ্লুয়েন্সটা এখনো পুরুষ শাসিত সমাজে আমাদের, যেহেতু পুরুষদের ইনফ্লুয়েন্সটা পরিবারে বলেন, নারীর উপরে বলেন, তো বেশি। না, আমি আমি সমান অধিকারের প্রশ্ন যদি আসে, আপনি সংরক্ষণ রাখলে তাদেরকে আগায় আনতে পারবেন। পলিটিক্যাল পার্টিগুলোর এক শ্রেণীর নারী নেত্রী তারা আশায় থাকবেন যে আমরা তো ওখানে আছি। এটা এটা আপনি এরশাদের সময়ের যদি অভিজ্ঞতা আপনার খেয়াল থাকে, আপনি তখন দেশে না চলে আসছেন আমি জানি না, সেখানে একজন এমপি, নারী এমপি হওয়ার জন্য কি কি করতে হয়েছে এসব কাহিনীও আছে। তা আপনি কি এটা সম্মান? এরশাদের আমলে আছে। হ্যাঁ, আপনি এটা সম্মানজনক হলো? এখন এরশাদেরই ওই দোষ আছে, আর কারণে এটা তো ঠিক না। তো এই জন্যই আপনার সরাসরি ইলেক্টেড হয়ে আসতে দেন, তাতে তাদের আত্মমর্যাদা বাড়বে, মাচ বেটার, হ্যাঁ, তাদের এটা। কম্পিটিশন বাড়বে। বাট এইটা এখন যে আলাপটা, এই আলাপের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, তো এর সঙ্গে আমি একমত। এটা কি কারণে আলাপটা হইতে পারে যে নির্বাচন এইটা প্রক্রিয়াটা করতে গিয়ে যে সময়ের দরকার, এই সময়ের জন্য সরকার আরো কিছুদিন বেশি ক্ষমতায় থাকতে পারলো, এরকম কিছু? এই সরকার
খুব বেশি দিন ক্ষমতায় থাকতে চাইলে কতদিন থাকতে পারে? হ্যাঁ, আপনার তারা তো অনির্বাচিত, বিভিন্ন সময় তারা তো বিভিন্ন সময় বলছে যে শেখ হাসিনা যতদিন থাকতো 29 পর্যন্ত তারা জনগণ নাকি না, চায়। এটা আমার কাছে মনে হয় না। কারণ হলো যে অনির্বাচিত সরকার, এটা সামরিক সরকারও যদি হয়, তারা সব সময় ভয়ের ভিতরে থাকে যে যত তাড়াতাড়ি আমরা পারি আমরা নিজেরা পলিটিক্যাল পার্টি করে হোক অথবা অন্য ভাবে হোক ক্ষমতাকে হালাল করার জন্য নির্বাচন করতে হোক। কাজেই বেসামরিক অনির্বাচিত সরকারের ঝুঁকি আরো বেশি। তো সেজন্য আমি মনে করি না যে এই সরকার খুব বেশি দিন থাকার ঝুঁকি নিবে। হইতে পারে যে আমরা যতটুকু ধারণা করতেছি, আমি ব্যক্তিগতভাবে আমি ধারণা করি যে এত বেশি থাকার প্ল্যান তাদের নাই, কারণ ওই পরিমাণ এফোর্ট দিতে পারবে না। আপনার যত দিন যাবে তত সংকট গুলো আস্তে আস্তে আসবে। এটা রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, তারপরে আইন শৃঙ্খলার সংকট, এগুলো দিন দিন বাড়বে এবং টেকেল দিতে না পারলে আরেকটা বিপর্যয় হবে। আবার আপনার দেখা যাবে যে আন্দোলন হইতেছে, রাস্তায় লোকজন মারা যাইতেছে। আওয়ামী লীগের মতো পপুলার দল হিসাবে তো আপনি ছোট দল বলতে পারবেন না। তাদের যেতে হয়েছে, কিছু কারণ তারা নিজেরাই সৃষ্টি করেছে। এখন একটা দলের পিছনে সাধারণ মানুষের সমর্থন আছে, এটা দিয়ে আপনার দীর্ঘদিন চালানো সম্ভব। আচ্ছা, আনোয়ার হোসেন মঞ্জু, আপনাকে আর আমরা একেবারে শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, আপনারা হুম। দেখছেন প্রখ্যাত সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে রতন তালুকদার লাইভে কথোপকথন। আমরা একেবারে শেষ পর্যায়ে 1-2 মিনিটে আমি একটা সর্বশেষ প্রশ্ন জনাব আনোয়ার হোসেন মঞ্জুকে করতে চাই। সেটা হলো যে এই ডক্টর ইউনূস সরকার তো একটি বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল আমি মনে করি, যেহেতু বিপ্লবের পরে আমাদের এই সরকার পরিবর্তন হয়েছে। বিপ্লবী সরকার বা একটা তত্ত্বাবধায়ক সরকার 90 দিন, অ্যাটলিস্ট মানে 90 দিন বা এর আগে তিনটা তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের ভিতরে নির্বাচন দিয়ে চলে গেছে। এটা যেহেতু ফরম্যাটটা একটু অন্যরকম, অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1 বছর হল, কিন্তু আপনি কি ডিফারেন্সটা দেখেন সেই আওয়ামী লীগের আমলের আর আজকের দিনে? আপনি বলেন তো, সাংবাদিকতার যে সমস্ত কালাকানুন গুলি আছে এগুলি তো কোনো কিছু বাতিল হয়নি। সাগর রনির বিচার এখনো হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইন ঠিক আছে, নতুন করে অ্যাড হয়েছে সেখানে আবার এই যে মব জাস্টিস, মব মানে যেটাকে বলে যে গণপিটুনি, এই সমস্ত মানুষ তো বেটার কিছু চাইছে। এই জন্য ছাত্ররাও বেটার কিছু চাইছে, যে যে কোটা সংস্কার। কিন্তু এইগুলিকে আপনি কিভাবে দেখেন আজকে 1 বছর এই ঘটনাগুলি? এটা না, কিন্তু শেষ। সরকারের যে খুব সাফল্য আছে এটা আমি মনে করি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনতে সক্ষম হয়েছে সরকার, এরকম বলবো না। যেহেতু পপুলার একটা সাপোর্ট ছিল, রাইট। প্রথম দিকে দেখা গেছে যে আপনার মানুষ রাস্তাঘাটে অন্যায় দেখলে, কোথাও অফিস আদালতে অন্যায় দেখলে নিজের প্রতিবাদ করতেছে। তো এখন আস্তে আস্তে এটা কমে আসছে, যেহেতু দেখা যাচ্ছে চাঁদাবাজি হচ্ছে সর্বত্র, খুন খারাপই হচ্ছে। আপনি প্রথমে আলোচনার সেকেন্ড পার্টে যে ঘটনাগুলো উল্লেখ করেছেন, এরকম ঘটনা আহ, ঘটছে। তো এগুলোকে কার্যকর ভাবে দমন করা যায় নাই, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটা ভীতি আছে এবং তাদের চেইন অফ কমান্ড ভেঙে গেছে। তো এটাকে সহজে পুনরুদ্ধার করা একটু কঠিন। আর রাজনৈতিক দলগুলো রেসপন্সিবল, তারা দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে, এটা আমার মনে হয় না। যেমন চাঁদাবাজি তো থাকার কথা ছিল না, এই যে বাজার দখল, এগুলো থাকার কথা ছিল না, বাট আছে। এবং এটা কারা করছে আমরা তো টের পাই। এটা কি তো উদ্দেশ্যমূলক যে ওরা ওইটা করুক, করলে পরে ওদের উপর বদনামটা হবে, বা যেহেতু তারাও। আমার মনে হয় না এটা বদনামের, আর বদনাম হবে না হবে সেটা বড় ফ্যাক্টর। বাট রাজনৈতিক দল যারা আছে, কোনো না কোনো রাজনৈতিক দলের তো সমর্থন বা ব্যাকিং নিয়েই আছে। তো ওই সমস্ত রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। বাট আমার মনে হয় যে এখন বেশ বিলম্ব হয়ে গেছে। কারণ ওই একটাই, যে টাকা পয়সা যদি আপনার হাতে একবার পড়ে, আপনি চাবেন যে এটা আরো কত স্ফীত করে। তো তাহলে ওই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে যে লন্ডনে মিটিং, মিটিং এর পরে রাজনীতিতে একটা স্থবিরতাও আসছে। ভাবছে যে এই মিটিংটার পরে মোটামুটি ভাবে একটা নির্বাচনের দিকে যাচ্ছে, এরকম মনে হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এখন এখন কিন্তু আবার একটু মনে হয় যেন একটু নড়বড়ে সিচুয়েশন, এই যে পিআর টিআর নিয়ে আসা হলো, এগুলিতে কি নির্বাচন পিছনে? না, পিআরের ক্ষেত্রে আমার যেটা, আমি আপনাকে যদি 1970 সাল এবং 1970 সালের ইলেকশনের আগে পরে আপনাকে তখন বলছি, তো রাজনীতি তো ওই সময় অতটা বুঝি নেই, বাট পরবর্তীতে যে এলএফও
লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। তো কি সেখানে বলছিল 3 মাসের মধ্যে আপনাকে গঠনতন্ত্র মানে সংবিধান তৈরি করতে। তো সেটা যদি ওখানে একটা অর্ডারে আপনি রাজি হয়ে ইলেকশন করেন, এবং নিশ্চয়ই এক্সপার্ট যারা ছিলেন তারা বিশ্বাস করতেন যে যেহেতু সংবিধান একটা ছিল, 1956 সালের সংবিধান ছিল, 1962 সালের ছিল, এগুলো কাঠামোকে চেঞ্জ করে পার্লামেন্টারি সিস্টেম কিভাবে আনতে পারে সেটা খুব কঠিন হবে না। তো তখন তো আপনার অনেকগুলো প্রদেশ, পাকিস্তানে 4টা, ইস্ট পাকিস্তান মানে ওয়েস্ট পাকিস্তানে 4টা, ইস্ট পাকিস্তান একটা, 5টা প্রভিন্স। তো এই সবগুলো আলাদা আলাদা স্বার্থ আছে, এগুলো মিলিয়ে 3 মাসের মধ্যে সংবিধান করা যদি সম্ভব তারা মনে করতো। এখন তো ইউনিফর্ম কান্ট্রি, ইউনিফর্ম সোসাইটি, এক ভাষায় কথা বলি, বেশিরভাগ লোক এক ধর্মের অনুসারী, আমরা তো 2 মাসে করা উচিত, এত লম্বা সময় লাগবে কেন? গভর্নমেন্টের একটাই করা উচিত ছিল প্রথমে এসেই, যে পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে অথবা জাতির উদ্দেশ্যে যে ভাষণগুলো দেওয়া হয় সেই ভাষণে স্পষ্ট করা যে এই সময়ের ভিতরে আমরা নির্বাচন শেষ করি। এটাকে তো ক্লিয়ার বলা হয় না এখনো, এখনো কিন্তু না, বলা এখনো হয়নি। এখনো বলা হয় নাই, বাট আমার মনে হয় যে এখন বলা উচিত যে এই কাঠামো কি থাকবে। সংস্কারের নামে তো অনেকগুলো করছে, যে এই সংস্কার কবে বাস্তবায়ন করবে তারপরে ইলেকশন। ন সংস্কারের জায়গায় সংস্কার চলতে থাকুক, আপনি ইলেকশন দিয়ে তাড়াতাড়ি পলিটিক্যাল লিডারশিপের হাতে ক্ষমতা দিয়ে দেন, তারা চেষ্টা করুক গুছায় আনতে। তো এটাই মনে হয় যে বিভিন্নমুখী স্বার্থ আরো মানে ডালপালা বিস্তার করার আগেই গভর্নমেন্টের উচিত যে ইলেকশনের একেবারে অবকাঠামো রূপ দিয়ে দেওয়া, যে এই হলো আমাদের ফ্রেমওয়ার্ক, এর ভিতরে ইলেকশন করে ফেলতে হবে। ধন্যবাদ জনাব আনোয়ার হোসেন মঞ্জু। আজ আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন, আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। ধন্যবাদ আনোয়ার হোসেন হ্যাঁ, মঞ্জু। ধন্যবাদ রতন দা, ভালো থাকবেন আপনিও, এবং দর্শকদের ধন্যবাদ এই ধৈর্য ধরে কথা শোনার জন্য।